হ্যালো ফ্রেন্ডস, দেব কোচিং সেন্টারে সবাইকে স্বাগত। আজ আধুনিক বিশ্বের ইতিহাস ও পরিবেশ AKM শরীফুজ্জামানের লেখা নবম শ্রেণীর ইতিহাস বই থেকে পঞ্চম অধ্যায় বিংশ শতকে ইউরোপ এর অনুশীলনী থেকে বড় প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব, যার মান 8। আজকের প্রথম প্রশ্ন, ইতালিতে কিভাবে ফ্যাসিবাদী শক্তির উত্থান ঘটেছিল? এর উত্তর লিখবে, প্রথম বিশ্বযুদ্ধের পর ইউরোপের বিভিন্ন দেশে সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে এক বিশৃঙ্খল পরিস্থিতির উদ্ভব হয়। ফলে সর্বত্র বিক্ষোভ, অশান্তি ও অরাজকতা দেখা দেয়। স্বাভাবিকভাবে ওই সকল দেশের গণতান্ত্রিক কাঠামো দুর্বল হতে থাকে। এইভাবে ইটালিতে কাউন্ট ক্যাভুর প্রতিষ্ঠিত গণতন্ত্র ধ্বংস হয়ে বেনিটো মুসোলিনির নেতৃত্বে একনায়কতন্ত্রের উদ্ভব হয়, যা পরিচিত ছিল ফ্যাসিবাদ নামে। ইটালিতে এই ফ্যাসিবাদের উত্থানে পিছনে বিভিন্ন কারণ ছিল। প্রথম বিশ্বযুদ্ধে ইটালি মিত্রপক্ষে যোগ দিয়েছিল, তাই ইটালি ছিল বিজয়ী দেশগুলোর অন্যতম। প্যারিসের শান্তি সম্মেলনেও ইটালি ছিল 4 প্রধান অন্যতম। কিন্তু এই সম্মেলনে ইংল্যান্ড ও ফ্রান্সের চক্রান্তে ইটালি কোণঠাসা হয়ে পড়ে। ইটালিকে এর ফলে একরকম শূন্য হাতে প্যারিস ত্যাগ করতে হয়। উত্তর আফ্রিকার কোনো উপনিবেশ তো ইটালিতে দেওয়া হয়নি, উপরন্তু আলবেনিয়াকে ইটালির কাছ থেকে নিয়ে নেওয়া হয়। এই কারণে ইটালিবাসীদের মনে ক্ষোভ ও হতাশার জন্ম নেয়। সারা দেশীয় নেতৃত্বের প্রতি বীতশ্রদ্ধ হয়ে পড়ে। প্রথম বিশ্বযুদ্ধে যোগ দিয়ে ইটালির 7 লক্ষ সৈন্য মারা যায়, 12 লক্ষ মানুষ আহত হয়, ক্ষয়ক্ষতি হয় প্রায় $1200 কোটি অর্থ। এই বিপুল আর্থিক ক্ষতি স্বীকার করা সত্ত্বেও ইটালিকে তার প্রাপ্য থেকে বঞ্চিত করা হয়। যুদ্ধের পর ইটালিতে দারিদ্র্য, বেকারত্ব, মূল্যবৃদ্ধি, খাদ্যাভাব প্রভৃতি ইটালির জাতীয় জীবনকে চরম দুর্দশার মধ্যে ঠেলে দেয়। দুর্বল ইটালি সরকার এই অবস্থার কোনো প্রতিবিধান করতে পারেনি। প্রথম বিশ্বযুদ্ধের পর থেকেই ইটালিতে রাজনৈতিক অস্থিরতা চলতে থাকে। এই সময় ইতালিতে রাশিয়ার সাম্যবাদী মনোভাব জনপ্রিয় হয়ে উঠতে থাকে। ইটালির সমাজতান্ত্রিক দল রুশ বিপ্লবের দ্বারা প্রভাবিত হয়ে ইটালিতেও বিপ্লব সংগঠনের পরিকল্পনা করতে থাকে। 1919 থেকে 21 খ্রিস্টাব্দের মধ্যে দ্রুত হারে ইটালিতে সাম্যবাদের প্রসার ঘটতে থাকে। কলকারখানা, রেল বিভাগ প্রভৃতিতে কর্মরত শ্রমিকরা ব্যাপক আকারে ধর্মঘট করতে থাকে। কৃষকেরাও বিদ্রোহী হয়ে উঠতে থাকে। ফলে শিল্পপতি ও জমিদার শ্রেণীও ক্ষুব্ধ হয়ে ওঠে। অন্যদিকে উত্তর ইটালি ছিল উন্নত ও সচ্ছল, আর দক্ষিণ ইটালি ছিল অনুন্নত ও সমাজবিরোধীর আখড়া। ইতালির গণতান্ত্রিক সরকার এই বৈষম্য দূর করার কোনো চেষ্টাই করেননি। 1919 খ্রিস্টাব্দ থেকে 1922 খ্রিস্টাব্দের মধ্যে ইটালিতে অন্তত 6টি মন্ত্রিসভা গঠিত হয়, কিন্তু কোনো মন্ত্রিসভায় জনগণের প্রত্যাশা পূরণ করতে সমর্থ হয়নি। ইটালিতে গণতান্ত্রিক ব্যবস্থা স্থাপিত হলেও তা প্রকৃত গণতন্ত্র ছিল না, কারণ ইটালিতে সর্বসাধারণের ভোটাধিকার ছিল না। একমাত্র ধনবান ও বিত্তশালী ব্যক্তিদেরই ভোটাধিকার ছিল। ফলে সরকারের শাসন ব্যবস্থার প্রতি জনসাধারণের কোনো আগ্রহ ছিল না। দেশের এই নৈরাজ্যজনক ও হতাশাজনক অবস্থার পরিপ্রেক্ষিতে বেনিটো মুসোলিনির আবির্ভাব হয়। তিনি এই সমস্ত বৈষম্যগুলি গণতন্ত্রের বিরুদ্ধে প্রচার করে গণতান্ত্রিক ভিত্তিকে দুর্বল করার চেষ্টা করেন। এই উদ্দেশ্যে তিনি যুদ্ধফেরত বেকার যুবকদের নিয়ে একটি আধা সামরিক স্বেচ্ছাসেবক বাহিনী তৈরি করেন 1919 খ্রিস্টাব্দে। তিনি এই বাহিনীকে সংগঠিত করে নাম দেন ফ্যাসিস্ট দল। লাতিন ফ্যাসিস থেকে ফ্যাসিস্ট শব্দটি এসছে, যার অর্থ বল। এই বাহিনীর সদস্যরা কালো পোশাক পরত বলে তাদেরকে ব্ল্যাক শার্ট বাহিনী বলা হতো। ক্রমে এই দলের শাখা সারা দেশে ছড়িয়ে পড়ে। 1921 খ্রিস্টাব্দে এর সদস্যসংখ্যা ছিল 70 লক্ষ। সত্ত্বেও 1921 খ্রিস্টাব্দের নির্বাচনে ফ্যাসিস্ট দল উল্লেখযোগ্য ফল করতে পারেনি। মুসোলিনি তখন রাজা তৃতীয় ভিক্টর ইমানুয়েল এর উপর চাপ সৃষ্টি করে তার ব্ল্যাক শার্ট বাহিনী নিয়ে রোম অভিযান করেন। বাধ্য হয়ে রাজা তৃতীয় ভিক্টর ইমানুয়েল মুসোলিনিকে প্রধানমন্ত্রী পদে নিয়োগ করে দেশের শাসনভার তার উপর ন্যস্ত করেন। মুসোলিনি ইটালির ক্ষমতা দখল করার পর ক্রমে তার একনায়কতন্ত্র প্রতিষ্ঠায় উদ্যোগী হন। তিনি একে একে বিরোধী দলের নেতাদের কারাদণ্ড দিয়ে বা হত্যা করে বিরোধী দলগুলির বিরোধিতার পথ বন্ধ করে দেন। 1924 খ্রিস্টাব্দের নির্বাচনে কারচুপি করে তিনি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করেন।
এরপর 1926 খ্রিস্টাব্দে একটি নতুন সংবিধান প্রবর্তন করে মুসোলিনি একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমে ইটালিতে ফ্যাসিবাদী শাসন সুপ্রতিষ্ঠিত করেন। তিনি এরপর পরিচিত হন ইল দুচে নামে। 7 নম্বর প্রশ্ন দেখো, জার্মানিতে কিভাবে নাৎসিবাদী শক্তি উত্থান ঘটেছিল? এর উত্তর লিখবে, প্রথম বিশ্বযুদ্ধের শেষ দিকে জার্মানিতে প্রজাতান্ত্রিক বিপ্লবের ফলে কাইজার দ্বিতীয় উইলিয়াম সরকারের পতন ঘটে। তিনি পালিয়ে হল্যান্ডে আশ্রয় নেন। এরপর সেখানে সমাজতান্ত্রিক নেতা ফ্রেডরিক ইবার্টের নেতৃত্বে সোশ্যালিস্ট ডেমোক্র্যাটিক দল প্রজাতান্ত্রিক সরকার গঠন করে, যা পরিচিত ছিল ভাইমার প্রজাতন্ত্র নামে। প্রথম থেকেই বিভিন্ন কারণে এই সরকারের ওপর জনগণের অসন্তোষ সৃষ্টি হতে থাকে। জনগণের এই অসন্তোষকে কাজে লাগিয়ে জার্মানিতে নাৎসিবাদের উত্থান ও প্রসার ঘটান অ্যাডলফ হিটলার। তিনি ছিলেন জার্মান ওয়ার্কার্স পার্টির প্রধান। কিছুকাল পর তিনি এই দলের নতুন নামকরণ করেন ন্যাশনাল সোশ্যালিস্ট জার্মান ওয়ার্কস পার্টি, বা সংক্ষেপে নাৎসি দল। এই নাৎসি দলের মাধ্যমে হিটলার জার্মানিতে নাৎসিবাদী শক্তির উত্থান ও প্রসার ঘটান। প্রথম বিশ্বযুদ্ধের পর জার্মানিতে প্রবল খাদ্যাভাব, বেকারত্ব, অর্থনৈতিক সংকট, মুদ্রাস্ফীতি দেখা দেওয়ায় জার্মানির সকল শ্রেণীর জনগণ এক চরম দুর্দশার সম্মুখীন হয়। যুদ্ধবিধ্বস্ত জার্মানির ক্ষতিপূরণের বোঝার চাপে অর্থনৈতিকভাবে আরও পঙ্গু হয়ে পড়ে। ডয়েটস পরিকল্পনা, ইয়ং পরিকল্পনা প্রভৃতি অর্থনৈতিক পুনরুজ্জীবন পরিকল্পনা গ্রহণ করা হলেও জার্মানি এই আর্থিক সংকট থেকে মুক্ত হতে পারেনি। জার্মানিতে এর ফলে এক বিস্ফোরক অবস্থার সৃষ্টি হয়, যার সমাধান কোনো সরকার করতে সক্ষম হয়নি। যদিও জার্মানিতে 1919 খ্রিস্টাব্দ থেকে 1933 খ্রিস্টাব্দের মধ্যে 19টি মন্ত্রিসভা গঠিত হয়েছিল। জার্মানির প্রজাতান্ত্রিক সরকারের ব্যর্থতায় জনগণের মধ্যে সরকার বিরোধী মানসিকতা গড়ে ওঠে। তেমনি জার্মানির রাজনৈতিক ক্ষেত্রে স্থিতিশীলতার অভাব জার্মানির গণতন্ত্রের ভিত্তিকে দুর্বল করে তোলে। জার্মানবাসীর গণতান্ত্রিক অধিকারগুলি পূরণ করতে জার্মান প্রজাতান্ত্রিক সরকার ব্যর্থ হওয়ায় জনগণের মধ্যে গণতন্ত্র বিরোধী মানসিকতা গড়ে ওঠে, যার সুযোগ নিয়েছিলেন হিটলার। স্পার্টাকার নামে একদল সংগঠিত কমিউনিস্টদের নেতৃত্বে জার্মানিতে শ্রমিক ও কৃষক আন্দোলন সংগঠিত হতে থাকে। এর ফলে কলকারখানায় ধর্মঘট হতে থাকে। শিল্পপতিরা এই ঘটনায় ভীত ক্ষুব্ধ হয়ে একটি শক্তিশালী রাজনৈতিক দলের খোঁজ করে। হিটলারের নাৎসি দল তাদের এই আশা পূরণ করে। সামরিক বাহিনীও দেশের এই অরাজক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে হিটলারের নাৎসি দলের প্রতি প্রচ্ছন্ন সমর্থন জুগিয়েছিল। জার্মানিতে নাৎসিবাদের উত্থানে হিটলারের নেতৃত্ব, সাংগঠনিক শক্তি ও বাগ্মিতার এক গুরুত্বপূর্ণ অবদান রেখেছিল। হিটলার প্রচার করেন তিনি ভার্সাই সন্ধিকে পরিবর্তন করবেন, জার্মান অর্থনীতিকে সুদৃঢ় করবেন, বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করবেন। তার এই প্রচারের উদ্বুদ্ধ হয়ে জার্মানি জনগণ দলে দলে তার অনুগামীতে পরিণত হয়েছিল। 1923 খ্রিস্টাব্দে হিটলার বিখ্যাত জার্মান সেনাপতি লুডেনর্ফের সহায়তায় ভাইমার প্রজাতন্ত্রকে উচ্ছেদ করতে গিয়ে কারারুদ্ধ হন। জেলে বসেই তিনি তার বিখ্যাত আত্মজীবনী মেইন ক্যাম্প লিখেছিলেন, যা নাৎসি দলের বাইবেল নামে পরিচিত। 1930 খ্রিস্টাব্দের জার্মান সংসদ নির্বাচনে প্রথমবার নাৎসি দল উল্লেখযোগ্য ফল করে। 1932 খ্রিস্টাব্দের নির্বাচনে নাৎসি দল 608টি আসনের মধ্যে 230টি আসন লাভ করে একক বৃহত্তম দলে পরিণত হয়। জার্মান রাষ্ট্রপতি হিন্ডেনবার্গের আহ্বানে 1933 খ্রিস্টাব্দে জানুয়ারিতে হিটলার একটি বহুদলীয় সরকার গঠন করে জার্মানির চ্যান্সেলর বা প্রধানমন্ত্রী হন। এতে শাসন পরিচালনায় অসুবিধার সৃষ্টি হলে রাষ্ট্রপতি পুনরায় নির্বাচনের আদেশ দেন। এবারও নাৎসি দল একক সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হয়। হিটলার পুনরায় চ্যান্সেলর হন, তবে এবারে তিনি নিজ ক্ষমতা বলে আইনসভাকে দিয়ে ক্ষমতা প্রদানের আইন পাশ করিয়ে শাসন কার্যে সর্বশেষবা হয়ে ওঠেন। 1934 খ্রিস্টাব্দে আগস্ট মাসে রাষ্ট্রপতি হিন্ডেনবার্গের মৃত্যু হলে হিটলার রাষ্ট্রপতি পদেও নিজেকে অধিষ্ঠিত করেন। এরপর তিনি নিজেকে ফুয়েরার বা প্রধান নেতা বলে ঘোষণা করেন। এভাবে জার্মানিতে নাৎসিবাদী শাসন প্রতিষ্ঠিত হয়। বন্ধুরা, এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে।